21 ফেব্রুয়ারির পর যে কোনো দিন আত্মপ্রকাশ শিক্ষার্থীদের রাজনৈতিক দলের চূড়ান্ত হয়েছে খসড়া গঠনতন্ত্র। পদত্যাগ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পদত্যাগ করাটা তার দাপ্তরিক সিদ্ধান্ত থেকে জানানো হবে, করলে আশা করছি তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আসবেন আহ্বায়ক হিসাবে। গণহত্যার অন্তত 3টি মামলার রায় অক্টোবরের মধ্যে আসা আইন উপদেষ্টার জানালেন শেখ হাসিনাকে ফেরত দিতে ইতিবাচক নয় ভারতের মনোভাব। ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। তাই আমাদের কাছে মনে হয় না সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আসছে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকার চাইলে সীমিত পরিসরে হতে পারে স্থানীয় সরকারের ভোটও। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। ব্যাংককে এপ্রিলের বিমস্টেক সামিটে সাক্ষাৎ হতে যাচ্ছে ইউনূস মোদির। সাইডলাইনে বৈঠক হতে পারে দুই প্রতিবেশী সরকার প্রধানের। দেশে বেড়েছে দুর্নীতি, গেল 13 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর। বিগত সরকারের লুটপাটের কারণে এই পরিণতি বলছে টিআইবি। সরকার থেকে পদত্যাগ করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখাদের নতুন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। শহীদ মিনার থেকে যার কণ্ঠে শোনা গিয়েছিল শেখ হাসিনা পতনের এক দফার ঘোষণা, এরই মধ্যে দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। চলছে নাম ও প্রতীক বাছাইয়ের তৎপরতা। 21 ফেব্রুয়ারির পর যে কোনো দিন আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল। এতে জানা যাবে কে কোন পদে থাকছেন। তানভীর মোর্শেদের ক্যামেরায় আমাদের সহকর্মী লামিয়া তিথির রিপোর্ট। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অকুতভয় ছাত্রনেতারা। তাদের নেতৃত্বেই আসছে মধ্যমপন্থী ধারার নতুন রাজনৈতিক দল, যারা নেতৃত্ব দিতে চান নতুন বাংলাদেশকে। তবে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে হতে যাওয়া নতুন এ দলের নীতি নির্ধারণে থাকছেন কে বা কারা। জাতীয় নাগরিক কমিটির সামনের সারির নেতৃত্ব বলছে এক্ষেত্রে এগিয়ে আছেন নাহিদ ইসলাম। সরকার থেকে পদত্যাগ করলে, যেহেতু পদত্যাগ করাটা তার দাপ্তরিক সিদ্ধান্ত থেকে জানানো হবে, করলে আশা করছি তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আসবেন আহ্বায়ক হিসাবে। কে আসলে মূল দায়িত্বটা গ্রহণ করতে আগ্রহী হবেন এবং স্পিরিটটাও জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হয়। নাহিদ ইসলামের অ্যাকসেপ্টেন্স, জনপ্রিয়তা এটার ব্যাপারে কোনো ধরনের কোনো নেই। যদি দলে আসতে চান তাদের জন্য ওয়েলকাম, কিন্তু তাদেরকে অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করে আসতে হবে। দলের দায়িত্ব নিতে যে কোনো সময় উপদেষ্টা পদ ছাড়ছেন নাহিদ। কাঠামো চূড়ান্ত হইলে সে সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় নীতি নির্ধারণী ফোরাম চিন্তা করছে। উপদেষ্টা পদত্যাগের তারিখ তো আসলে এটা উপদেষ্টা ঠিক করবেন, এটা আমরা সেভাবে বলতে পারছি না, যেহেতু তিনি সরকার একটি ক্যাবিনেটে আছেন এবং সেখানে অন্য উপদেষ্টা এবং তাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত আছে, তার দপ্তর থেকে সেটি স্পেসিফিক তারিখ জানিয়ে দিবেন। এরই মধ্যে নতুন দলের কাঠামো গঠনতন্ত্র কেমন হতে পারে এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরই মধ্যে অনলাইন অফলাইনে দলের কিছু নাম ও প্রতীকের প্রস্তাবও পেয়েছেন তারা। চলছে দল গঠন নিয়ে মতামত ও সদস্য পদের আবেদন যাচাই। নাম পাচ্ছে, অনেক ধরনের প্রতীকও পাচ্ছি, জাস্টিস, ডেমোক্রেসি, তারপর হচ্ছে নাগরিক মর্যাদা। বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত পরিণত হয়ে উঠেছে। যখন ফর্মগুলো আমরা দেখি, তারা যে ধরনের বাংলাদেশ চাচ্ছেন, তারা যে ধরনের দল চাচ্ছেন, এটা অত্যন্ত এই উত্তরণকে নির্দেশ করে। সামান্তা জানালেন, নতুন রাজনৈতিক দলে জায়গা হবে না পরিবারতন্ত্রের। পারিবারিক যে লেগেসিটা আসলে থাকে সেটা আমাদের রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এখানে বাংলাদেশের মানুষ তার স্বতঃস্ফূর্ততা দিয়ে এখানে গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং স্বতঃস্ফূর্ততাই হচ্ছে এই দলের লেগেসি। গণ অভ্যুত্থানে সফল হওয়া দেশগুলোর ইতিবাচক সব
অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের নতুন এ দল। এর আগেই তারা জানিয়েছেন নিবন্ধন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই নামতে যাচ্ছেন ভোটের মাঠে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের 3 থেকে 4টি মামলার রায় হওয়ার ব্যাপারে আশাবাদী আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব ইতিবাচক নয়, বরং এই ইস্যুতে এদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলের হয়রানিমূলক 1200 গায়েবী মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম চলছে জোরে সোরে। হত্যা, গুমের 300টি অভিযোগ যাচাই করে এরই মধ্যে প্রসিকিউশন টিম 16টি মামলা দায়ের করেছে। এর মধ্যে 4টি মামলার তদন্ত শেষ হবে ফেব্রুয়ারিতে। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে। এপ্রিলে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। গণহত্যার মামলার আসামি ভারতে পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ। তবে তাকে ফেরত দিতে ভারতের অবস্থান ইতিবাচক নয় বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আইন উপদেষ্টা জানান, বাছাই করে আওয়ামী লীগ আমলের 16,229টি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। 1214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত 396টি মামলা আওয়ামী লীগ আমলে বিচারাধীন ছিল। 332টি মামলা এরই মধ্যে প্রত্যাহার হয়েছে। বাকি 61টি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সময় গৃহযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মিথ্যা প্রচারে পাত্তা না দেওয়ারও আহ্বান জানান তিনি। প্রশ্নই আসে না, এগুলি অপপ্রচার, উস্কানিমূলক কথাবার্তা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে জুলাই গণহত্যার মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে আইনে সংশোধনী আনার ফলে তদন্তে আরও গতি আসবে বলছে প্রসিকিউশন। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যে কটি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার অন্যতম উত্তরা এলাকা। ভিডিও ফুটেজে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুলি চালাতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরও। উত্তরায় চালানো গণহত্যার মামলায় মঙ্গলবার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে হাজিরের নির্দেশ দেয়া হয় ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত 5 আওয়ামী লীগ নেতাকর্মীকেও। ঢাকা উত্তরে প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। দে আর ডিরেক্টলি রেসপন্সিবল ইন দিস অকারেন্স। পৃথক আবেদনের প্রেক্ষিতে কনস্টেবল হোসেন আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। পরোয়ানা জারি করা হয় আরও এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এদিকে সোমবার রাতে দ্বিতীয়বার ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়। এর ফলে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন। ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। সেই সংশোধনীয় এই নতুন অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত 18 ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে এবং বিদেশ যাত্রায়
তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে, সেই সংশোধনীয় এই নতুন অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত 18 মামলায় পরোয়ানা জারি করা হলো 122 জনের বিরুদ্ধে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে পিছিয়ে যাবে জাতীয় নির্বাচন। উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর ইউএনডিপির ঢাকা মিশন প্রধান স্টেফান লিলার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন প্রত্যাশা করে সংস্থাটি। নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দর কষাকষি চলছে শুরু থেকেই। বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবি জানিয়ে আসছে। অন্যদিকে সংস্কার বাস্তবায়ন ও গণহত্যায় দায়ীদের বিচারের আগে ভোটের পক্ষে নয় গণ অভ্যুত্থানে সামনে থাকা শিক্ষার্থীরা সহ কয়েকটি রাজনৈতিক দল। এমন বাস্তবতায় নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে ইউএনডিপি সহ 17টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বৈঠক করেন সিইসি AM নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতি ও উন্নয়ন সহযোগী দেশগুলো কিভাবে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তাদের পরিকল্পনা তুলে ধরা হয়। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। পরে ইউএনডিপির ঢাকার মিশন প্রধান একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রত্যাশার কথা জানান। নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত। আমরা অবাধ, সুষ্ঠু ও বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন প্রত্যাশা করি। এজন্য কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, প্রবাসী ভোটার সহ নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে আমরা সহায়তা করব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে পক্ষে বিপক্ষে মত আছে। তবে ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে সম্ভব নয় বলে মনে করেন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। জানান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম জুন নাগাদ শেষ হবে, তবে ভোটের রোডম্যাপ জানাবে সরকার। এমন কোনো চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে। তবে লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ d'affaires ট্রেসি জ্যাকবসন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে সাক্ষাতে পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় ও বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, ইউএসএআইডির এর ভবিষ্যৎ যাই হোক, পুনর্গঠন ও সংস্কারের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের মার্কিন সহায়তা প্রয়োজন। এছাড়া ঐক্যমত্য কমিশন গঠন ও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক সামিটের সাইডলাইনে বৈঠকও হতে পারে উপমহাদেশের 2 শীর্ষ সরকার প্রধানের। যদিও ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করতে পারেননি বিমস্টেক মহাসচিব। তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার এই জোট চীন বা পাকিস্তান বিরোধী নয় দাবি করেন সংস্থাটির প্রধান ইন্দ্রমণি পাণ্ডে। বাংলাদেশের 2 প্রতিবেশী ভারত ও মিয়ানমার সহ 7 দেশ নিয়ে 27 বছর আগে গঠিত আঞ্চলিক জোট বিমস্টেক। নেপাল ও ভুটান যুক্ত হলেও এর সদস্য নয় পাকিস্তান।
সংস্থাটির সদর দপ্তর ঢাকায় সাংবাদিকদের মহাসচিব জানান 4 এপ্রিল ব্যাংককে হচ্ছে এবছরের শীর্ষ সামিট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য দেশের সরকার প্রধানরা যোগ দিচ্ছেন তাতে। 5 আগস্ট পরবর্তী টানাপোড়েনের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন প্রফেসর ইউনূস ও নরেন্দ্র মোদী। গুঞ্জন আছে বহুপাক্ষিক আয়োজনে সাইডলাইনে বৈঠক করতে পারেন তারা। ঢাকা ও দিল্লি দুপক্ষই তা চাই বলেও বিশ্বাস অনেকের। Summits do provide an opportunity for leaders to engage in conversations. সদস্য দেশগুলোর সরকার প্রধানদের দেখাতে হবেই, তবে আলাদাভাবে তারা বৈঠক করবেন কিনা সেটি নির্ভর করছে দুদেশের সরকারের ওপর। To decide what kind of bilaterals they would have, because it's their prerogative. মহাসচিব জানান সম্মেলনের পরেই বিমস্টেকের চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ। সাংবাদিকরা জানতে চান চীন পাকিস্তানের বিরোধিতা করার জন্যই এই জোট কাজ করছে কিনা। BIMSTEC has been in existence for 27 years. 27 বছর ধরে এই জোট কাজ করছে। সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ও ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি বাড়ানো এর লক্ষ্য। আলাদা কোনো দেশ নিয়ে মাথা ব্যথা নেই। And I don't think it has been conceived with any other purpose in mind. ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়নে বিমস্টেক কোনো ভূমিকা রাখতে পারে কিনা সে প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও দ্বিপাক্ষিক ইস্যুতে যে কিছু করার নেই তা জানান ইন্দ্রমণি পান্ডে। It's up to the member states to use those opportunities for meetings beyond the summit meetings. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 14। লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন 2024 সালের স্কোর ও উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। সিপিআই 2024 অনুযায়ী 100-র মধ্যে বৈশ্বিক গড় স্কোর যেখানে 43, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র 23। সূচকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান আর সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইএর দুর্নীতি ধারণা সূচক 2024 প্রকাশ করা হয় রাজধানীর মাইডাস সেন্টারে। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে 14। সূচকে অন্তর্ভুক্ত 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম, যেখানে বাংলাদেশের স্কোর 23, অর্থাৎ স্কোর বিবেচনায় 2 ধাপ অবনতি ঘটেছে বাংলাদেশের। আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের স্কোর 100-র মধ্যে 23, যেটি গতবারের তুলনায় 1 পয়েন্ট কম এবং গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, বিগত 13 বছর মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে কর্তৃত্ববাদী সরকার। এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণও করেছে। আমাদের এই সময় যেটা আমরা দেখেছি, পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নেই। যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য যেসব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন, আমলাতন্ত্র দলীয় রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ ছিল, যার ফলে তাদের উপর অর্পিত দায়িত্ব সেটি পালন করতে পারেনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর বিব্রতকর। এই অঞ্চলে বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। অভিযোগ, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দুর্নীতি। এর ব্যাপকতা গভীর উদ্বেগজনক বলে জানান তিনি। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে। চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। দুর্নীতির মাধ্যমে যেসব দেশে অর্থ পাচার করা হয় সেগুলো কম দুর্নীতিগ্রস্ত, তাই সেসব দেশে জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি জোরালো হওয়ার বিষয়ে ভাবনার সুযোগ রয়েছে মত টিআইবির। সেন্টারগুলোর ফাঁক ফোকড় এরকম আছে যে, এবং এমন পদ্ধতি আছে যেমন করে যে কোনো পরিমাণ অর্থ যে কোনো অবৈধ সূত্র হোক সূত্রের থেকে সেখানে গিয়ে লগ্নি করা যায়, অ্যাপার্টমেন্ট কেনা যায়, বিল্ডিং কেনা যায়।
সূচক অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, আর সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে বিচার করা দূরে থাকুক। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগ, পুলিশ সহ সবাই সঠিকভাবে কাজ করলে কমবে মবতন্ত্র, এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্ট সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর শিল্প উপদেষ্টা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক এই কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে ৩ উপদেষ্টা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতেই শিল্প উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করেছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায়। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ন্যায়ভিত্তিক কাজ যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে, যেন কোনো অবস্থায় গুমের মতো কোনো ঘটনা না ঘটে, যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন ঠিকমতো হয়, আদালতগুলো যেন ঠিকভাবে ফাংশনাল হয়। কারণ পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পর্যন্ত থিওরিটিক্যালি, কিন্তু যেটা হওয়ার কথা সেটা জনগণের বন্ধু, জনগণের পাশে থাকার কথা। এটাই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ। পরে আইন উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের প্রতিটা গুম খুনের বিচার করা হবে, তাই বিচার বিভাগ সহ সকলকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, ১৫ বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবক্রেসি, যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি সোচ্চার হই, আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরও কমে যাবে। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তারা যেন আবারও জামিনে বেরিয়ে অপকর্মে জড়াতে না পারে, সেদিকেও বিচারকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সৌবিধ্য রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। পতিত ফ্যাসিবাদের দোসররা এখনও নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া অন্যান্য মামলায় ১১৬৮ জন গ্রেফতার হয়েছে। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত থেকে অভিযান চালিয়ে মহানগরের টঙ্গী পূর্ব থানায় ৭, টঙ্গী পশ্চিম থানায় ৮, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯, পুবাইল থানায় ২ জন সহ অন্যান্য থানায় মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার ৫ থানায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ৩ দিনে ২৬৩ জনকে গ্রেফতার করা হলো। এছাড়া রংপুরে গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। পুলিশ জানিয়েছে, রংপুর মহানগরীতে ৩ এবং বিভাগের ৮ জেলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৬, দিনাজপুরে ৩, ঠাকুরগাঁওয়ে ৬ এবং রংপুরে ২ এবং লালমনিরহাট থেকে ১ জন গ্রেফতার হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। এছাড়া পাবনায় ১৫, নরসিংদীতে ১৮, পটুয়াখালীতে ১১, চুয়াডাঙ্গায় ৯, সুনামগঞ্জে ৭ জন গ্রেফতার হয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ঘটনা হয়েছে সাগররুনি হত্যাকাণ্ড। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয়
বহু আলামত। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে তদন্তের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মামলার বাদী। এপ্রিলে এই সরকার গঠিত টাস্ক ফোর্স তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। পরিবারের আশা, এবার হত্যার রহস্য উন্মোচন সহ ন্যায় বিচার পাওয়া যাবে। 2012 সালের 11ই ফেব্রুয়ারি নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর রুনিকে। একমাত্র সন্তান 4.5 বছরের মাহির সারোয়ার মেঘের সামনেই তাদের খুন করা হয়। 13 বছরের আগের এই ছোট্ট শিশু এখন কিশোর। এ সময়ে দেখেছেন বাবা মায়ের হত্যা নিয়ে কত জল ঘোলা হয়েছে। তদন্ত সংস্থায় পরিবর্তন হয়েছে 4 দফা। প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 114 বার। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে এবার আশার আলো দেখছেন সাগরণী দম্পতির ছেলে মাহির সারোয়ার মেঘ। আগে তো কিছু হয়তো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। একটু হলেও আমরা হোপফুল, আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। বিভিন্ন বাহিনী ঘুরে মামলাটি বর্তমানে তদন্ত করছে পিবিআই। বাদী মেহরুন রুনির ভাইয়ের দাবি, হত্যাকাণ্ড ঘটেছে বিগত আওয়ামী লীগ সরকারের মদদে। আমরা সবসময় মনে করতাম যে আগের সরকার সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ যত ধরনের আসলে নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি, এবং স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। গত 23 অক্টোবর এই মামলার তদন্তে 4 সদস্যের টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান করা হয় পিবিআই প্রধানকে। আগামী 4 এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে টাস্ক ফোর্সকে। ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই, তারা এক্সিকিউটিভ বডি, তারা আদেশ বাস্তবায়নকারী সংস্থা। তাদের কাছে কেনই বা তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। এর আগে এই মামলায় বিভিন্ন পর্যায়ে 160 জনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় হত্যায় ব্যবহৃত ছুরি, বটি সহ বিভিন্ন আলামত, কিন্তু হত্যাকাণ্ড রহস্যই থেকে গেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এছাড়া 2 মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন না দিলে সংগ্রাম কমিটি তৈরি করে রাজপথে নামার ঘোষণাও এসেছে। সকালে ডিআরইউ এর সামনে সাগরণী হত্যার প্রতিবাদে হয় বিক্ষোভ সমাবেশ। নির্মম হত্যাকাণ্ডে মেঘ হারিয়েছে বাবা সাগর সারোয়ার, মা মেহেরুন রুনিকে। বিচারের অপেক্ষায় 13 বছর মেঘের সাথে সাংবাদিকরাও। সকালে ডিআরইউর সামনে প্রতি বছরের মতো এবারও প্রতিবাদ সমাবেশ। সাংবাদিক নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার নিজেই চায়নি এই হত্যাকাণ্ডের বিচার, তাই বারবার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময়। যে কালিমা লেপন করেছে পতিত সরকার, বিচারের মাধ্যমে সেই কলঙ্ক মুছতে হবে অন্তর্বর্তী সরকারকে। মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যেন পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন হয়, আমরা সেই বাস্তবায়ন দেখতে চাই। দীর্ঘ 13 বছর যাদের কারণে বিচার হয়নি তাদেরও আইনের আওতায় আনার দাবি ওঠে সমাবেশে। প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল বানিয়ে সাগর রুনি সহ সব সাংবাদিকদের হত্যার বিচারের কথা জানান বক্তারা। ইতিপূর্বে যারা আমাদের আন্দোলন সংগ্রামকে ভিন্ন খাতে প্রভাবিত করেছেন, ভিন্নভাবে উপস্থাপন করেছেন, যারা বেনিফিশিয়ারি হয়েছেন, পকেটে টাকা ভরেছেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন, বিদেশ গিয়ে আলিশান অবস্থায় থেকেছেন, ইনশাআল্লাহ তাদেরও বিচারের মুখোমুখি করবে এই সাংবাদিক সমাজ। সাগরণী হত্যাকাণ্ডের দিনটি সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবি ওঠে। একই সাথে সব সাংবাদিকদের নির্যাতনের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশে এই বিগত সরকারের আমলে 66 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। একটি সাংবাদিক হত্যার বিচারও আমরা পাইনি। আমাদের বিচার হয় না, আমাদের মান সম্মান বাড়ে না, আমাদের চাকরি নিরাপত্তা নাই, এই কথাগুলো বলার আগে আমাদেরও সংশোধন হওয়ার দরকার আছে।
তদন্ত প্রতিবেদন দেওয়ার পরবর্তী সময় না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর দেয়া হবে স্মারকলিপি। 2012 সালের 11 ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। তারপর থেকেই বিচারের দাবিতে এমন সমাবেশ করে আসছে সাংবাদিকরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় ডিবির সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে জাবেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউটর গাজী MH তামিম জানান, জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা এলাকায় হত্যাযজ্ঞ চালানোর বিষয়ে প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। পরে প্রসিকিউশনের আবেদনে জাবেদ ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামি জাবেদ ইকবাল ওনাকে গ্রেফতারপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছিল। ওনাকে আদালতে উপস্থাপন করা হলে মাননীয় ট্রাইব্যুনাল তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গণ অভ্যুত্থানকালীন সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত আছেন মর্মে প্রসিকিউশন জানতে পেরেছে এবং তারই ভিত্তিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে ট্রাইব্যুনালে একটি গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছিল। ঘোষণা দিয়ে সংস্কার হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় তিনি বলেন, অশুভ শক্তির কোনো কার্যক্রম এই দেশে বাস্তবায়ন হতে দেবে না বিএনপি। ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে তার দল। শয়তান আশপাশে আছে উল্লেখ করে তাদের ধরার তাগিদ দেন মির্জা আব্বাস। সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে। সংস্কার একটা প্রক্রিয়া যেটা চলমান। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। কমিটি গঠন সম্মেলন নিয়ে বাগেরহাটের 3 উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ জানায়, দুপুরে কচুয়ার ধোপাখালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের কমিটি গঠন চলছিল। এ সময় আফসাল হাওলাদার ও লিয়াকত গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। আহত হয় অন্তত 30। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় চিতলমারীর কলাতলা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ঘিরে কবির মাস্টার ও মোস্তাফিজুর রহমানের সমর্থকরা মারামারিতে জড়ায়, আহত হয় 20। এছাড়া বিকেলে ফকিরহাটের সদর ইউনিয়নের একটি ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। ময়মনসিংহ শহরে রাতের আধারে দফায় দফায় হামলা চালিয়ে অন্তত 15টি বাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাত 8:30টার দিকে শহরের হরিকিশোর রায় রোডে দেশীয় অস্ত্র হাতে নেমে পড়ে একদল দুর্বৃত্ত। শুরু হয় নির্বিচারে হামলা। এভাবে 4 দফায় বিভিন্ন বাড়িঘরে হামলা ভাঙচুর চালায় তারা। ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেল। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। তবে কেন এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ। জড়িতদের শনাক্তর চেষ্টা চলছে। রাজধানীর নতুন বাজার এলাকায় পদ্মা অয়েল কোম্পানির গাড়ির ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছেন। এ সময় একজন পথচারীও আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এই কোম্পানির গাড়িটি ওয়েল ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে A1 ট্রেডিং নামের গাড়ির শোরুমে ঢুকে পড়ে। এ সময় সামনে থেকে আসা রিকশাটি সজোরে ধাক্কা দেয় গাড়িটি। পরে আহত রিকশা চালককে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত পথচারীকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এতে A1 ট্রেডিংয়ের বেশ কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়। ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহেলি আক্তারকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আকসুকে না জানানো ও ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া সহ মোট 5টি ধারায় তাকে নিষিদ্ধ করেছে সংস্থাটি। 2023 নারী বিশ্বকাপে সতীর্থকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার। সে সময় যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে সেই তথ্য। যমুনা টিভির কাছে নিজের ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকারও করেছিলেন সোহেলি।
ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। সোহেলি এই দায় মেনে নিয়েছেন এবং তার নিষেধাজ্ঞা শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 থেকে। মূলত 2023 আইসিসি নারী বিশ্বকাপের ম্যাচে করা দুর্নীতির প্রস্তাবের কারণেই এই নিষেধাজ্ঞা পেয়েছেন সোহেলি। সেই সময় বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকায় অবস্থান করতে থাকা নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেলি। সেই কথোপকথনের অডিও রেকর্ড এসেছিল যমুনা টেলিভিশনের কাছে। জোরপূর্বক কোনো কিছু না, তোর মন চাইলে তুমি খেলবা, না হলে নাই। বা এই যে বলছি এবারও মন চাইলে তোমার খেলবা, না হলে নাই। কোন ম্যাচটা খেলবা এটা তোমার ইচ্ছা, তুমি যে ম্যাচ অফার করবা তোমার সুবিধা মতো। একটা ম্যাচে অনেক ভালো রান করছো, পরের ম্যাচটা যদি তুমি খেলতে চাও বলতে পারো, তোমার ইচ্ছা। কারণ তাহলে টিম ম্যানেজমেন্টও তোমার করবে না। না বান্ধবী, আমি এগুলোর মধ্যে নাই। আর প্লিজ আমাকে এইসব কথা বইলো না, ঠিক আছে? আমি এগুলো আমার দিয়ে কখনো হবে না। আর এগুলো আমাকে প্লিজ বইলো না, প্লিজ, রিকোয়েস্ট। যার সূত্র ধরে যমুনা টেলিভিশনের কাছে ম্যাচ পাতানোর কথা তখন স্বীকারও করেছিলেন সোহেলি। যমুনা টিভিকে জানিয়েছিলেন আকাশ নামের এক জুয়ারির কাছ থেকে প্রস্তাব পেয়ে মধ্যস্থতা করেছিলেন সোহেলি। যে স্পট ফিক্সিং এর অভিযোগ পাওয়া গেছে সেখানে একজনের নাম আসলেও আপনার সাথে কি মানে কোনো ক্রিকেটারদের যোগাযোগ বা এরকম কিছু বা এরকম কোনো বিষয় আছে? উনি আমাকে বলছিল যে আমি বোলিং করি যখন, তখন আমাকে একটা ওয়াইড দিতাম। সরি, আমার এগুলো দরকার নেই। তার বিনিময়েও আপনাকে টাকা দিতে, তাই তো? এরকম বলছিল, হ্যাঁ, আমি আমাকে এরকম বলছিল যে হচ্ছে আমি কারোর কোনো প্লেয়ারদের সাথে তাকে কথা বলে দিতে পারবো না। মূলত 5টি ধারায় সোহেলিকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকা, প্রস্তাব দেয়া, দুর্নীতি দমন ইউনিটকে রিপোর্ট না করা, এমন নানা ধারায় সোহেলিকে নিষিদ্ধ করেছে আইসিসি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্ব নেতাদের সাথে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সোমবার প্যারিসের AI সামিটে দেখা যায় বিব্রতকর দৃশ্য। সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা। এ সময় তাদের স্বাগত জানাতে সম্মেলনে হাজির হন ইমানুয়েল ম্যাক্রন। করমর্দন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের সাথে। এ সময় ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ফরাসি প্রেসিডেন্ট। মোদীকে উপেক্ষা করে আশপাশের ব্যক্তিদের সাথে হাত মেলাতে ব্যস্ত হয়ে যান তিনি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তৈরি হয়ে করেছে এই ঘটনা। মালয়েশিয়ায় মাসব্যাপী পাসপোর্ট বিতরণ কর্মসূচিতে বিশেষ ব্যবস্থায় 26,000-এরও বেশি প্রবাসীকে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন। সরাসরি সাক্ষাতের পাশাপাশি ছিল অনলাইন সুবিধা। ছুটির দিনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পেনাং, জোহর বারু, কুয়ান্তান সহ বেশ কিছু শহরে সেবা দেয় দূতাবাসের মোবাইল কনসিউলার টিম। স্পেনে আয়োজিত হয়েছে কর্মী সম্মেলন। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল স্পেন সান্তা কলমা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। সান্তা কলমার স্থানীয় একটি হলে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী। স্বেচ্ছাসেবক দল স্পেনের দক্ষিণের সদস্য সচিব AR লিডুর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে পরিচালনা করেন ইকবাল হোসেন, মাহিন হাসান। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আহ্বায়ক আক্কাস মিয়া। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ চালু। সভায় বিএনপি অঙ্গ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নতুন কর্মী নিয়োগের ব্যাপারে আলোচনা হয়। যুক্তরাজ্যে আগামী 20 ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস 2025। এ উপলক্ষে সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সানরাইজ টুডে চেয়ারম্যান ওয়াজেদ হাসান সেলিম ও অ্যাওয়ার্ডস ইভেন্টস হোস্ট জাকির খান। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সম্পাদক এনাম চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, ব্যারিস্টার আতাউর রহমান, মুসলিউদ্দিন আহমেদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। Most of the award is like a business. You have to pay to get into the award. This award, the awardee doesn't pay anything. Even they don't even know until they get the award they were getting it. That is the difference from any other award. This is different because this is the only platform
যেটা আপনারা রেকগনাইজ করেন, the media, the journalists. So I think over the years, last 35-40 years ধরে আপনারা রেকগনাইজ করা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ব্যক্তিরে, কিন্তু this event is recognizing you for your dedication, your commitment, your effort. ইউরোপের দেশ ইতালিতে আলোড়ন তুলেছে বাংলাদেশি বংশোদ্ভূত শুটার ফাতিমা মোহাম্মদ। অস্ত্রচালনা প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন বহু পদক, সম্মাননা। ছোটবেলা থেকে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে ভিন্ন ধর্মীয় অঙ্গনে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান, পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ইতালি থেকে আমাদের সহকর্মী জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশি বংশোদ্ভূত ফাতেমা মোহাম্মদের জন্ম ইতালির ট্রেভিসা শহরে। বহু বছর ধরে ইতালিতে বাস করছেন পরিবারের সাথে। ফাতিমার বাবা ও মায়ের স্বপ্ন মেয়েকে প্রশিক্ষিত করবেন অস্ত্রচালনায়। আমার মেয়ে ইতালির শুটিং ফেডারেশনের একজন সদস্য। সে এবছর অনূর্ধ্ব-16-তে অংশ নিয়ে সমগ্র ইতালিতে 13তম স্থান অধিকার করেছে। তাছাড়া সে আমাদের বিভাগীয় শহরে সে প্রথম স্থান অধিকার করে আছে। আজকে আমরা এখানে একটা ইয়াতে আসছি, সে অংশ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে খুব ভালো করে খেলতেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ইতালির ভেনেতো বিভাগের শুটিং ফেডারেশনে অস্ত্রচালনা প্রশিক্ষণ নেওয়া শুরু করেন ফাতিমা। অংশ নেন বেশ কয়েকটি প্রতিযোগিতায়, পেয়েছেন অনেক পদকও। ইতালির অনূর্ধ্ব-16 ক্যাটাগরিতে 13তম এবং ভেনেতো বিভাগে প্রথম স্থান অর্জন করে আলোচনায় আসেন তিনি। আমি শুটিং করতেছি এখন 3 বছর ধরে। বাংলায় শুটার এখানে ইতালিতে নাই, শুধু আমি আছি। আমার অনেক ভালো লাগতেছে, কেন এখানে আমি নতুন এক্সপেরিয়েন্স করতে পারতেছি, বাংলাদেশ নাম নিতে পারতেছি এখানে ইতালিতে। প্রথম বাংলাদেশি শুটার হিসেবে এরই মাঝে ইতালিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ফাতিমা। তাকে নিয়ে আশাবাদী ভেনেতো শুটিং ফেডারেশন। বাংলাদেশি হিসাবে ইতালিতে শুটার হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং তার ভবিষ্যৎ সফলতার জন্য আমরা অনেক সাধুবাদ জানাচ্ছি। ফাতিমার স্বপ্ন অলিম্পিক ও বিশ্বকাপের বিভিন্ন শুটিং প্রতিযোগিতায় অংশ নেয়া। তাকে নিয়ে গর্বিত ইতালির প্রবাসী বাংলাদেশিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ছুটির দিন না হলেও বই মেলায় উপচে পড়া ভিড়। মেলায় পাঠক ও ক্রেতার পদচারণায় খুশি লেখকরা। তবে বই কিনছেন কয়জন? জনপ্রিয় লেখকদের বইয়ের কাটতি বেশ ভালো হলেও তেমন সাড়া পাচ্ছেন না অপেক্ষাকৃত কম পরিচিত ও নতুন লেখকরা। লেখার মান নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। বইমেলার 11তম দিন, বিকেলেই মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে। স্টলে স্টলে ঘুরে নেড়ে চেড়ে দেখছেন নতুন বই। এক একজনের এক এক ধরনের পছন্দ। প্রকাশকরাও সবার পছন্দসই বই রাখার চেষ্টা করেছেন। আজকে প্রথমেই আসছি, এর আগে কখনো আসা হয়নি। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। আর বই এমনি নর্মালিতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে বেশি পছন্দ করি। মেইনলি হচ্ছে আরিফ আজাদের বইয়ের জন্য আসছি, হুমায়ুন আহমেদের বই তো নিলাম, শরৎচন্দ্রের পরিণীতা বইটা নিলাম। মেলায় মানুষের উপস্থিতি বাড়লে বই বিক্রির হারটাও বেড়ে যায় অনেক। তাই খুশি লেখকরা। নিজেদের লেখা বই যত বেশি পাঠকের কাছে পৌঁছানো যায়। সেল কম হচ্ছে, তবে লোকজন খুব বেশি আসছে, ছবি তুলছে, চলে যাচ্ছে, এরকম পাঠকের সংখ্যা একদমই কম। জুলাইয়ের আন্দোলন নিয়ে বই চাচ্ছে কেউ, বা কেউ হচ্ছে সাহিত্য, তার রাজনীতি বিষয়ক বইটাই বেশি টানছে এবার। এই বিপ্লবের কারণে যে আমরা এই যে একটা মানে বলতে পারেন যে বাক স্বাধীনতার পর যে আমাদের প্রত্যেকটা মত প্রকাশের যে জায়গাটা পাচ্ছি, এটা অনেক তৃপ্তির জায়গা। নতুন মৌলিক বই পাঠকের কাছে দিতে পারবো এবং আসছে অলরেডি, এবং পাঠকও সেই বইয়ের দিকে ধাবিত হচ্ছে, তারাও স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। মেলায় এদিন নতুন বই এলো 91টি। সব মিলিয়ে গেল 11 দিনে 828টি নতুন বই। তবে আসলেই কি সবাই বই কিনছেন? এমন প্রশ্নে আশাব্যঞ্জক উত্তর নেই বেশিরভাগ লেখকেরই। এতদিনে যে বইগুলো আমরা গত 21 বইমেলায় পেয়েছি বা পাচ্ছিলাম, সেগুলো এবার তুলনামূলক কম, বেচাকিনিও কম। আগে যারা আসতো তারা ছুটির দিনেই আসতো আর কি, আর অনেককেই চিনতাম। এখন যারা আসছে সব নতুন। এদের বই কেনার প্রচুর আগ্রহ, কিন্তু বইয়ের দামের কারণে অনেকে পিছিয়ে যাচ্ছে। নতুন বই দেখলে ওইটা ধৈর্য সহকারে মূল্যায়ন করে বইটাকে সংগ্রহ করার যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে আমার মনে হয় কিঞ্চিত দূরবর্তী অবস্থানে আছে আমাদের পাঠক শ্রেণী। দিন যত গড়াবে মেলা আরও জমে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
অমর একুশে বইমেলায় তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে সব্যসাচী স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে আগামী 3 কর্মদিবসের মধ্যে এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।